হেডকোয়ার্টারের কাজে ব্যস্ত মুসা আর রবিন। সবুজ ভূত সম্পর্কে খবরের কাগজে যা যা লেখা বেরিয়েছে সবগুলোর কাটিং কেটে দিচ্ছে মুসা। আঠা দিয়ে বড় একটা খাতায় সেগুলো সেটে রাখছে রবিন। সবুজ ভূত সম্পর্কে লোকের আগ্রহ কমে আসছিল, কিন্তু হঠাৎ করে পোড়া বাড়িতে গোপন কুঠুরি, কফিনের ভেতরে বুড়ো ফারকোপারের চীনা স্ত্রীর মৃতদেহ আর মুক্তোর মালা আবার নতুন করে সাড়া জাগাল রকি বিচের লোকের মনে। প্রথম পাতায় বড় বড় হেডিং দিয়ে ছাপা হলো সেই খবর। ফারকোপার কৌনের অতীত ইতিহাস আরও গভীরে খুঁড়ে বের করার জন্যে একযোগে ঝাঁপিয়ে পড়ল রিপোর্টারেরা। জানা গেল চীনা জাহাজে ক্যাপ্টেনের চাকরি করেছে কিছুদিন ফারকোপার। দুর্ধর্ষ নাবিক নাকি ছিল সে। ভয়াবহ ঝড় কেউ পরোয়া করত না, জাহাজ নিয়ে ঢুকে পড়ত ঝড়ের মাঝে। বেশ কয়েকজন মাঞ্চু রাজবংশীয় ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠতা ছিল তার। প্রায়ই নানা রকম মূল্যবান জিনিস তাকে উপহার দিত তারা। তবে গোস্ট পার্ল তাকে উপহার দেওয়া হয়নি, ওটা সে চুরি করেছে। তারপর তাড়াহুড়ো করে স্ত্রীকে নিয়ে পালিয়েছে, আর কোনোদিন চীনে যাওয়ার আশা ত্যাগ করে। তারপর বাকি জীবনটা কোনো ম্যানশনে লুকিয়ে কাটিয়েছে। ভাবো একবার, হাত থামিয়ে বলে উঠল হঠাৎ রবিন, এমন একটা লোক এই রকি বিচেই ছিল এতদিন, আর কি কাণ্ডটাই না ঘটাল। বাবা আর চিফ কি ভাবছে জানো? ধাতব শব্দ হতেই থেমে গেল রবিন। দুই সুরঙ্গের মুখের লোহার পাত সরানোর আওয়াজ। চাপা খসখস শব্দ হলো কিছুক্ষণ, তারপর ট্রেলারের মেঝেতে লাগানো ট্র্যাপডোরে টোকা পড়ল। দরজার হুড়কো সরিয়ে দিল মুসা। গর্তের মুখে বেরিয়ে এলো কিশোরের মাথা। হুফ, নিঃশ্বাস ফেলল সে, উঠে এলো। যা গরম পড়েছে। ভাবছি। সাবধান কিশোর, হেসে বলল মুসা। ভাবাভাবিটা এখন একটু কমাও, নইলে মগজের বেয়ারিং জ্বলে গিয়ে শেষে আমাদের মতোই ভোতা মাথাদের একজন হয়ে যাবে। শব্দ করে হাসল রবিন। কিশোরের মগজ সম্পর্কে খুব উঁচু ধারণা মুসার, কিন্তু সুযোগ পেলেই সেটা নিয়ে বন্ধুকে খোঁচা মারতেও ছাড়ে না সে। কিন্তু সাবধানী ছেলে কিশোর, এড়িয়ে যায়। মেজাজ শান্ত রাখার ক্ষমতা তার অপরিসীম। মুসার কথা যেন শুনতেই পায়নি কিশোর। এমনি ভঙ্গিতে গিয়ে ধপ করে বসে পড়ল তার সুইভেল চেয়ারে। ভাবছি, আবার বলল সে। ভাবায় লাভও হচ্ছে অবশ্য। অনেক বছর আগে কোনো ম্যানশনে কি ঘটেছিল অনুমান করতে পারছি। তোমার কষ্ট না করলেও চলত কিশোর, রবিন বলল। বাবা আর চিফও এ নিয়ে অনেক ভেবেছেন। আমার ধারণা, রবিনের কথা কানে তুলল না কিশোর। বাবা আর চিফের ধারণা। কিশোরকে কথা শেষ করতে দিল না রবিন। সে যা যা জানে সেটা তার আগেই কিশোর বলে ফেলুক, এটা হতে দিল না। রোগে ভুগে মারা গেছে ফারকোপারের স্ত্রী। সুন্দর একটা কফিনে ভরে তাকে তখন বাড়িরই ছোট একটা ঘরে রেখে দিল বুড়ো নাবিক। প্রিয়তমা স্ত্রীকে দূরে সরিয়ে দিতে মন সায় দেয়নি হয়তো। মৃত্যুর পরও তাই কাছে কাছে রেখেছে। সম্ভবত করিডোর দিয়ে কফিনটা সেই ঘরে ঢুকিয়েছে বুড়ো। তারপর জানালা দরজা ভেঙে ইট গেথে বন্ধ করে দিয়েছে ফোকর। তার ওপর প্লাস্টার করে দিয়েছে। বাইরে থেকে দেখে আর বোঝার উপায় ছিল না একটা গোপন কুঠির আছে ওখানে। তারপর কতদিন বেঁচে ছিল ফারকোপার জানা যায়নি। এক রাতে সিঁড়িতে আছাড় খেয়ে মরল সে। চাকররা বুড়োর লাশ দেখে ভয়ে রাতেই পালাল। স্যান ফ্রান্সিসকোর চীনা পল্লীতে ঠাঁই নিয়েছিল না দেশে পালিয়েছিল জানা যায়নি, কারণ স্বদেশীদের ব্যাপারে আমেরিকান পুলিশের কাছে মুখ খোলেনি চীনা পল্লীর চীনারা। যতদূর জানা যায়, আত্মীয় বলতে একজনই ছিল ফারকোপারের, তার ভাইয়ের স্ত্রী। স্যান ফ্রান্সিসকোর ভার্ডেন্ট ভ্যালিতে আঙুরে ক্ষত। এসব পুরানো কথা, হাত তুলল কিশোর। জানি। শেষ পর্যন্ত শোনোই না, বলে চলল রবিন। এত কাছেই থাকে অথচ মহিলা কোন দিন ফারকোপারের বাড়িতে আসেনি। তার মেয়ে দিনারা কৌনও না। মায়ের মৃত্যুর পর আঙুরের ক্ষেত আর কৌনো ম্যানশনের মালিক হয়েছে মেয়ে। পুরানো বাড়িটাকে এতদিন কেন বিক্রি করেনি ওরা, সেটা এক রহস্য। কেন এভাবে ফেলে রেখেছিল সেটাও। এই এতদিন পরে বাড়ি বিক্রি করতে রাজি হয়েছে মিস দিনারা কৌনো। তারপর মুসা যোগ করল। বাড়ি ভাঙা শুরু হতেই বিরক্ত হয়ে উঠল সবুজ ভূত। গোপন কুঠুরি থেকে বেরিয়ে চেঁচিয়ে সাবধান করল। ভূত অবশ্য বুঝতে পেরেছে যত যাই করুক ওই বাড়িতে আর থাকতে পারবে না সে, তাই নতুন আস্তানার খোঁজে বেরিয়েছে। তোমার তাই ধারণা, কিশোর বলল। ওটা ফারকোপারের বুড়োর ভূত, এতে নিশ্চয়ই কোনো সন্দেহ নেই। তোমার আছে? ওটা যদি ভূত না হয় আমার নাম বদলে রাখব।
নামটা শেষে সত্যিই না বদলাতে হয়। কিশোরের কথায় বাধা দিল রবিন। তোমার কি মনে হয় ভূত না ওটা? অন্য কিছু ভেবে থাকলে গিয়ে বলো চিফকে, হয়তো পুরস্কার দিয়ে দেবেন। মানে? চোখ মিটমিট করল কিশোর। কেন, কাল শোনোনি? সবার সামনেই তো চিফ বলেছেন ভূতটাকে তিনিও দেখেছেন। পরে বাবাকে বলেছেন ভূতে বিশ্বাস করেন না তিনি, কিন্তু এই ব্যাপারটাকে অবিশ্বাসও করতে পারছেন না। তাই জোর গলায় হুকুম দিতে পারছেন না সহকারীদের যে সবুজ জিনিসটাকে ধরে এনে দাও। এখন যদি কেউ প্রমাণ করতে পারে ওটা ভূত নয়, তাকে পুরস্কার দেবেন না? মাথা দোলাল কিশোর। খুশি মনে হচ্ছে তাকে। তাহলে সবুজ ভূতের কেসটা নিতে পারি আমরা, অন্তত পুলিশ ডিপার্টমেন্টকে সাহায্য করার জন্যে হলেও। যত সহজ ভাবছ, ব্যাপারটা তত সহজ নাও হতে পারে। এর পেছনে অনেক গভীর রহস্য লুকিয়ে আছে, আমি শিওর। 1 মিনিট, হাত তুলল মুসা। পুলিশ আমাদের সাহায্য চায়নি, 1 নম্বর। 2 নম্বর, ওই ভূতপ্রেতের ব্যাপারে নাক গলাতে ব্যক্তিগতভাবে আপত্তি আছে আমার। বব আপত্তি করল না, চুপ করে রইল। কেন আপত্তি কেন? ভুরু নাচালো কিশোর। 3 গোয়েন্দার নীতিই তো হল যে কোনো জটিল রহস্য সমাধানের চেষ্টা করা। ভূত রহস্য কি রহস্য নয়? ভূত বিশ্বাস করি না মোটেও, কিন্তু যদি সত্যিই থেকে থাকে আর একটাকে পাকড়াও করতে পারি, কী রকম সাড়া পড়বে ভেবেছ? রবিন আর মুসার দিকে তাকিয়ে নিল একবার করে। হ্যাঁ, গোড়া থেকে শুরু করি। গত রাতে আবার দেখা গিয়েছিল ভূত। কাগজে তো কিছু লেখেনি, বলল রবিন। চিফকে জিজ্ঞেস করেছিল বাবা। চিফ জানিয়েছেন নতুন কোনো রিপোর্ট আসেনি থানায়। সেলাতে কৌনো ম্যানশনে যে কজন ভূতটাকে দেখেছে সবার সঙ্গে কথা বলেছেন তোমার বাবা? না, 4 জনের সঙ্গে বলেছে। বিশালদেহী লোকটা, কুকুরের মালিক আর কৌনের 2 প্রতিবেশী। বাকি 2 জন? কারা ছিল সেটাই জানা যায়নি। বাবার ধারণা ওরা পাবলিসিটি চায় না, বন্ধুদের হাসির খোরাক হতে নারাজ। আমি শিওর 2 জন নয়, 3 জনই। ঠিক আছে, ধরে নিলাম 7 জনই। কৌনো ম্যানশনে আসার স্বাদ জেগেছিল কেন হঠাৎ? জ্যোৎস্নায় হাঁটাহাঁটি করছিল ফারকোপারের প্রতিবেশীরা। এই সময় 2 জন লোক এসে তাদেরকে প্রস্তাব দিল চাঁদের আলোয় ভাঙা পুরো বাড়ি কেমন লাগে দেখতে যাওয়ার। লোকগুলোকে চেনে না প্রতিবেশীরা, তবে প্রস্তাবটা তাদের মনে ধরল। ড্রাইভওয়েতে ঢুকেই চিৎকার শুনতে পেল ওরা। তারপর কি হয়েছে সব জানো? বাড়ি ভাঙা বন্ধ হয়েছে আপাতত। গোপন আরও কুঠুরি আছে কিনা খুঁজেছে পুলিশ, পাওয়া যায়নি। এখনও বাড়িটাকে কড়া পুলিশ পাহারায় রাখা হয়েছে। বাবা বলছে ওখানে নতুন বাড়ি করলেও আর বিশেষ সুবিধে হবে না, ভাড়াটে পাওয়া মুশকিল হবে। ভূতের ভয়ে আসতে চাইবে না লোকে। চুপ হয়ে গেল কিশোর। ধ্যানমগ্ন হয়ে রইল যেন কয়েক মিনিট, দৃষ্টি ছাদের দিকে। অবশেষে মুখ নামিয়ে রবিনকে বলল, টেপ রেকর্ডারটা নাও, শুনি আবার ক্যাসেটটা। রেকর্ডারের সুইচ টিপে দিল রবিন। কানে আঘাত হানল তীক্ষ্ণ বিকট চিৎকার, তারপর লোকের কথাবার্তা। শুনতে শুনতে ভ্রুকুটি করল কিশোর। কিছু একটা রয়েছে টেপে, ঠিক বুঝতে পারছি না, বের করে আনতে পারছি না। আচ্ছা, কুকুরের আওয়াজ যে শুনলাম, কি জাতের কুকুর? কুকুরের জাত দিয়ে কি হবে? হাত নেড়ে বলল মুসা। হতেও পারে, কোনো কিছুকেই ছোট করে দেখা উচিত হবে না। ফক্স টেরিয়ার, বলল রবিন। রোমশ, ছোট কুকুর। কিছু বুঝলে? বোঝেনি বলতে বাধ্য হল কিশোর। আবার বাজিয়ে শুনল টেপটা, আবার। কি যেন একটা ইঙ্গিত রয়েছে, কিন্তু ধরতে পারছে না সে। টেপ রেকর্ডার বন্ধ করে খবরের কাগজের কাটিং পড়ায় মন দিল। শহরের বাইরে চলে গেছে সবুজ ভূত, বলল মুসা। এতে কোনো সন্দেহ নেই। বাড়ি ভাঙা শুরু হতেই সটকে পড়েছে। জবাব দিতে গিয়েও থেমে গেল কিশোর। ফোন বেজে উঠেছে। রিসিভার তুলে নিয়ে কানে ঠেকাল। হ্যালো? ফোনের সঙ্গে কায়দা করে আটকানো লাউডস্পিকার জ্যান্ত হয়ে উঠল। সবাই শুনতে পেল কথা। লং ডিস্টেন্স কল, বলল মহিলা কণ্ঠ। রবিন মিলফোর্ডকে চাই। একে অন্যের দিকে তাকালো ছেলেরা। রবিন, তোমার, বলে রিসিভার বাড়িয়ে ধরল কিশোর। হ্যালো, রবিন মিলফোর্ড বলছি। উৎকণ্ঠায় গলা মৃদু কাঁপছে তার। হ্যালো রবিন, বলল এক মহিলা কণ্ঠ, বৃদ্ধা, আওয়াজেই বোঝা গেল। আমি দিনারা কৌনো, ভার্ডেন্ট ভ্যালি থেকে বলছি। দিনারা কৌনো? ফারকোপার কৌনের ভাইজি? হ্যাঁ, বলুন। আমার একটা উপকার করবে? অনুনয় করলেন মহিলা। তুমি আর তোমার বন্ধু মুসা আমান দয়া করে আসবে একবার ভার্ডেন্ট ভ্যালিতে। ভার্ডেন্ট ভ্যালিতে? কেন? তোমার সঙ্গে কথা বলা খুব জরুরি। আমার চাচাকে দেখেছ তোমরা? মানে তার ভূত দেখেছ?
দুজন প্রত্যক্ষদর্শীর মুখ থেকে সব শুনতে চাই। ভূতটা কেমন, কি করেছে, সব। চুপ হয়ে গেলেন দিনারা। বোঝা যাচ্ছে দ্বিধা করছেন। শেষে বলেই ফেললেন, জানো আমিও গতরাতে দেখেছি, এই ভার্ডেন্ট ভ্যালিতে, আমার ঘরে।